সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই গতকালকের একটি ঘটনা নিয়ে। নোয়াখালীর ঘটনা। নোয়াখালীতে নজিরবিহীনভাবে ছাত্রলীগ যুবলীগের মিছিল হয়েছে। এটি সংবাদপত্রের পাতায় এসছে। বিষয়টি মোটামুটি ভাইরাল হয়ে গেছে। কিন্তু শুধু সংবাদের মধ্যে নয়, খবরের মধ্যে আমরা থাকতে চাই না। এই মিছিলটা একটা দৃষ্টান্ত তৈরি করেছে এবং এটি বিএনপির জন্য কেন সতর্ক বার্তা, আমরা একটু এর ভেতরে গিয়ে গভীরভাবে অন্তরালের আলাপ করতে চাই বা গভীর বিশ্লেষণে যেতে চাই। আশা করি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ বাংলা ভাষাভাষী দর্শক যারা আমার অনুষ্ঠান দেখেন তারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে নিয়ে আমরা আলাপ শুরু করতে চাই, আর সঙ্গে আছি আমি সাজ্জাদ কাদির। গতকাল বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো রাজনৈতিক সমীকরণকে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নোয়াখালীতে। গতকাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ এবং যুবলীগ। হ্যাঁ, আমরা কথা বলছি ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও এক পর্যায়ে পুলিশ সেখান থেকে সরে যায়। কেন পুলিশ বাধা দিয়েও সরে গেল? সাধারণ একটি জেলায় পুলিশের সংখ্যা কত থাকে? আর এই ঘটনা থেকে বর্তমান বিএনপি সরকারের জন্য কি শিক্ষণীয় বার্তা রয়েছে? দর্শক, ঘটনাটি গতকাল শুক্রবার অর্থাৎ 5 জুনের জুমার নামাজ শেষ হওয়ার ঠিক পরপরই নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। জানা গেছে, জুমার নামাজের পর সদর উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যখন শেখ হাসিনার সমর্থনে মিছিল বের করেন, তখন পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এরপর যা ঘটল তা সত্যিই নজিরবিহীন। পুলিশের সেই বাধাকে সম্পূর্ণ উপেক্ষা করেই এই সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হন। শুধু তাই নয়, তারা বাঁধেরহাট বাজারের প্রধান প্রধান সড়ক অত্যন্ত দাপটের সাথে প্রদক্ষিণ করেন। এই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন নোয়ান্নাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগ সহ তার সকল অঙ্গ সংগঠনকে এই মুহূর্তে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই নিষিদ্ধ সংগঠনের মিছিলের সামনে পুলিশ কেন অসহায় হয়ে পড়ল? বলা হচ্ছে যে সেই স্থানে মিছিলে জনসংখ্যা এত বেশি ছিল, সেই তুলনায় পুলিশ ছিল এত নগণ্য, যার দরুন পুলিশ সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এই বিষয়ে সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম যা বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওসি তৌহিদুল ইসলাম জানান, আগে থেকেই টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এক পর্যায়ে পুলিশ সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। ওসির এই বক্তব্য প্রমাণ করে পুলিশ সেখানে বল প্রয়োগের পথে হাঁটলে এখানে একটা ভিন্ন রকম ঘটনা ঘটে যেতে পারত, আর সেই কারণে পুলিশ সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। এবার চলুন একটি গুরুত্বপূর্ণ সমীকরণ বোঝা যাক। আচ্ছা দর্শক, বলুন তো, একটি জেলায় পুলিশ সদস্য সংখ্যা কত থাকে? আসুন এর একটি প্রশাসনিক হিসেব দেখে নেওয়া যাক। পুলিশ জেলাগুলো সাধারণত এ, বি, সি ক্যাটাগরিতে বিভক্ত। প্রথমত ছোট জেলা, যেমন নড়াইল, মেহেরপুর বা ঝালকাঠি, এই ধরনের ছোট জেলাগুলোতে গড়ে 800 থেকে 1200 জন পুলিশ সদস্য থাকেন। এর মূল কারণ হলো এইসব এলাকার কম জনসংখ্যা এবং তুলনামূলকভাবে শান্ত পরিবেশ। দ্বিতীয়ত মাঝারি ও বড় জেলা, যেমন কুমিল্লা, বগুড়া, যশোর, দিনাজপুর, এই জেলাগুলোতে পুলিশ ফোর্সের সংখ্যা 1500 থেকে শুরু করে 3000 বা
তারও বেশি হয়ে থাকে, কোথাও কোথাও 4-5 হাজারও থাকতে পারে। কারণ এসব জেলার ভৌগোলিক আয়তন বড়, গুরুত্বপূর্ণ মহাসড়ক রয়েছে এবং জনসংখ্যাও অনেক বেশি। তৃতীয়ত, মেট্রোপলিটন পুলিশ এলাকা, যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কিংবা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। এখানে জনবল থাকে 6,000 থেকে শুরু করে 29-30 হাজার বা আরো বেশি হতে পারে, কিছু প্লাস মাইনাস হতে পারে, 30-32 হাজারও হতে পারে। কখনো কখনো ঢাকা মেট্রোপলিটন পুলিশে শোনা যায় যে 33,000 জনবল, কখনো 30,000 শোনা যায়। এই সংখ্যাটা কিছু কম বেশি হতে পারে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহর, ভিভিআইপি মুভমেন্ট এবং কূটনৈতিক অঞ্চলের নিরাপত্তার কারণে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই আমি যে সংখ্যাটি উল্লেখ করলাম 30 থেকে 32,000 জনবল রয়েছে। সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশের সাধারণ জেলাগুলোতে গড়ে 2,000 জনের কাছাকাছি পুলিশ ফোর্স মোতায়েন থাকে, এভারেজে 2,000 বলতে পারেন। তবে এই সংখ্যাটি স্থায়ী নয়। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার সময়ে সময়ে যে কোনো জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে নতুন পদ সৃষ্টি করে বা জনবল কাঠামো তথা অর্গানোগ্রাম পরিবর্তন ও বৃদ্ধি করে থাকে। অর্থাৎ আপনি চিন্তা করুন যে নোয়াখালী পুরো জেলা পুলিশে কত পুলিশ থাকতে পারে, 2 বা 3 হাজার, কিন্তু এই মিছিলটাতে জনবল ছিল 3 থেকে 4 হাজার। একবার চিন্তা করুন, নোয়াখালী জেলা সদরে, এটা কিন্তু একটা ইউনিয়ন পর্যায়ে আয়োজন ছিল, নোয়াখালী জেলা সদরেই যদি 30,000 মানুষের মিছিল হয়, সেখানে পুলিশ থাকবে 2 বা 2.5 হাজার। কিংবা নোয়াখালীর কোনো একটা উপজেলায় মিছিল হলো বা যে কোনো একটা জেলার উপজেলায় মিছিল হলো, একটা উপজেলা বা একটা থানায় পুলিশ কত থাকে? 70, 100 বা ম্যাক্সিমাম বড় থানা হলে 150 জন পুলিশ সদস্য থাকে। কিন্তু আপনি যদি 10,000 মানুষের মিছিল বের করেন, তাহলে সেই পুলিশ কি সেই মিছিলকে ঠেকিয়ে দিতে পারবে? আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্যই গতকাল নোয়াখালীর এই মিছিল থেকে পুলিশ দূরে সরে গেছে, মিছিল করতে দিতে বাধ্য হয়েছে। দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে নোয়াখালীর এই ঘটনাটি নিঃসন্দেহে একটি বড় উদাহরণ তৈরি করেছে। আর এই উদাহরণ থেকে বর্তমান বিএনপি সরকারকে অনেক বড় শিক্ষা নিতে হবে। কেন শিক্ষা নিতে হবে? কারণ শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে দিনের পর দিন কোনো জনগণের রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ বলে আটকে রাখা সম্ভব নয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, পুলিশ কিন্তু কোনোভাবে এখন আর সহিংস হয়ে বিশেষ কারো নির্দেশে সাধারণ মানুষের ওপর গুলি চালাবে না। কেন চালাবে না? এর পেছনে রয়েছে একটি গভীর মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক কারণ। পুলিশের বুকে এখনো রয়ে গেছে 2024 সালের সেই দগদগে ক্ষত। 2024 সালে রাষ্ট্রের জানমালের সুরক্ষা দিতে গিয়ে পুলিশ বাহিনীকেই চরম বিপদের মুখে ফেলে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে বহু পুলিশ সদস্যকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আর যারা জীবিত আছেন তাদের অনেক পুলিশ সদস্যকে পরবর্তীতে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দিয়ে বিচারের আওতায় আনা হয়েছে। কাজেই সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী 5 কিংবা 10 বছরে পুলিশ এই নির্মম স্মৃতি ভুলতে পারবে না। তারা নিজেদের আর বলির পাঠা বানাতে চাইবে না। তাই তারা কোনোভাবে সাধারণ জনগণের ওপর সহিংস হয়ে উঠবে না। তাছাড়া আরো একটি বড় ঝুঁকি রয়েছে, মিছিল বা ভিড়ের ভেতরে কোনো জঙ্গি কিংবা সন্ত্রাসী গোষ্ঠী আচমকা গুলি চালিয়ে তার দায় পুলিশের ওপর চালিয়ে দিতে পারে, যেটি ঘটেছিল 2024-এর জুলাই আগস্টে। সন্ত্রাসী জঙ্গিরা সাধারণ খেটে খাওয়া মানুষকে গুলি করে হত্যা করেছে, করে সেই দায়ে চাপিয়ে দিয়েছে পুলিশের ওপর। আপনি চিন্তা করুন যে 2024-এর জুলাই আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি একজন শিক্ষার্থীও নিহত হয়েছেন? নিহত হয়নি। যারা নিহত হয়েছেন তাদের ডাটা আপনি পর্যবেক্ষণ করলে দেখবেন সাধারণ খেটে খাওয়া মানুষ। 2-1 হয়তো ইউনিভার্সিটি শিক্ষার্থী, সেটি ঢাকার বাইরে, যেমন রংপুরের আবু সাইদকে। সেই আবু সাইদকেও আসলে পুলিশ গুলি করে হত্যা করেনি বলেই বিভিন্ন আলাপে এটি এসছে যে আবু সাইদকে জঙ্গিরাই গুলি করে হত্যা করেছিল।
কাজেই এটিও বলা যায় যে ভিড়ের ভেতরে জঙ্গিরা ঢুকে মিছিলে গুলি করবে, পুলিশ কিন্তু এখন এ ব্যাপারেও সচেতন, কারণ ওই গুলিটা চালিয়ে দেবে পুলিশের উপর। পুলিশ এই ফাঁদে আর পা দিতে রাজি নয় বলে মনে হয় এখনকার বাস্তব অবস্থায়। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আমরা বলতে পারি মাঠ পর্যায়ের এই বাস্তব চিত্রটি বর্তমান সরকারের জন্য একটি বড় সতর্কবার্তা। নোয়াখালীর এই ঘটনা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে রাজনৈতিক সমাধান ছাড়া কেবল নিষেধাজ্ঞা দিয়ে কোনো দলকে মাঠ থেকে মুছে ফেলা যায় না। আমরা এই আলাপের শেষ পর্যায়ে এসে বলতে চাই যে বিএনপি যদি অবিলম্বে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে রাজনীতিকে উন্মুক্ত না করে, তবে নিশ্চিত থাকুন ভবিষ্যতে একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে এই বিএনপি সরকার। কারণ প্রশাসনিক শক্তি বা পুলিশি শক্তি দিয়ে রাজনীতি দমনের চেষ্টা অতীতেও সফল হয়নি, আর 24 সালের ক্ষতর পর পুলিশও আর সেই ঝুঁকি নেবে না। কাজেই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে মহাবিপর্যয় থেকে বাঁচতে হলে কি করা উচিত, এবং আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ নির্মাণ করবে বিএনপি। যেহেতু বিএনপি এখন ক্ষমতায়, এর দায় দায়িত্বটাও বিএনপির, এবং স্থিতিশীল ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নির্মাণ করবে, নইলে বিএনপির ক্ষমতাও কিন্তু দীর্ঘস্থায়ী করা কঠিন হয়ে যাবে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।